আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। বিভেদ প্রতিহিংসা দূরে ঠেলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায় বিএনপি। ছাত্রদলের সমাবেশে নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন এটি বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহবাগে এই ছাত্র সমাবেশ। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী সহ সব শহীদকে স্মরণ করেন তারা। কখনো রোদ, কখনো বৃষ্টি উপেক্ষা করে ছাত্র সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সারা দেশ থেকে আসা ছাত্র নেতাকর্মীদের পদচারণায় সমাবেশের সীমা ছাড়ায় দৃষ্টির সীমানা। শাহবাগের চারপাশের ব্যস্ত সড়কগুলো পূর্ণ হয়ে যায় কানায় কানায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতির মেরুদণ্ড ভেঙে দিতে ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে কর্মমুখী করার পরিকল্পনা বিএনপির রয়েছে বলেও জানান তিনি। বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সে একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে, সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে নতুন বাংলাদেশে সম্প্রীতি আর সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাড়া দেশের মানুষের কল্যাণ হবে না বলেও মনে করেন তিনি। পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। নবীন প্রবীণের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রথমবারের মতো তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায় আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশে যেন আর কোনোদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনীতি করার সুযোগ না পান, সেজন্য সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢলে সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে ছাত্র নেতারা দেশের বিরুদ্ধে চলা সকল ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা করবে রাজপথে ভূমিকা পালন করবে। আগামী স্লোগান হবে হয় দান নয় প্রাণ। আমরা তারেক রহমানের নেতৃত্বে মৎস্য ভবন থেকে সায়েন্স ল্যাব, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত বিস্তৃত ছাত্র দলের এই বিশাল সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বক্তারা তরুণদের প্রত্যাশিত জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে কৈফিয়ত সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই
আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান মির্জা ফখরুল। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান বিএনপি মহাসচিবের। ভোটের অধিকার ফিরে পাওয়ার যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টে তরুণরা জীবন দিয়েছিল, সেই স্বপ্ন অতি দ্রুত পূরণ হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত হবে, সেই প্রত্যাশা আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের। রুদ্র রফিক, RTV, ঢাকা। নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণার মাধ্যমে নতুন রূপরেখা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ইশতেহারে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি সহ 24টি দাবির কথা তুলে ধরেছে তারা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে 1 বছর আগে এখান থেকেই এক দফা দাবি দেয়া হয়েছিল। সেই একই স্থান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে সমাবেশের আয়োজন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে যোগ দিতে শহীদ মিনারে মিছিল নিয়ে জড়ো হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে মিছিলে মুখর করে তোলে সমাবেশস্থল। উপস্থিত ছিল জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় নেতারা নতুন বাংলাদেশে তাদের আকাঙ্ক্ষার কথা জানান। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। নতুনভাবে দেশ গড়ার প্রত্যয় তাদের। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। ন্যায্যতা এবং সমতা, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছি। আমরা কোনো দাস ভিত্তিক ফরেন পলিসি চাচ্ছি না। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। নাহিদ ইসলাম পাঠ করেন নতুন বাংলাদেশের ইশতেহার। নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ, নৈর্ভিত্তিক, মানবিক ও গণমুখী। আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ সব খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করার কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। 1 বছর আগে যে মঞ্চ থেকে 1 দফার ঘোষণা করা হয়েছিল, সেই মঞ্চ থেকেই নতুন ইশতেহার ঘোষণা করল এনসিপি। সাধারণ মানুষের চাওয়া প্রতিটি কথাই তারা পূরণ করবে। সাকিবুর রহমান, RTV, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র রূপান্তরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুরু হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন সম্ভব বলেও মনে করেন তিনি। বিকেলে তথ্য ভবনের DFP মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জানান, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েস্ট বোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নের কাজ করছে সরকার। পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে বড় ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।
সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড, এটা। থার্ড একটা রক্ষা কবচের আমরা চেষ্টা করছি যে সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না, এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। ষোলো কোটি মানুষের প্রাণের দাবি স্বৈরাচার হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা আসে গত বছরের এই দিনে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতার ডাক দেন। এ অবস্থায় সমন্বয়কদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শেখ হাসিনা। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। অনিশ্চয়তায় ভরপুর প্রতিটি নির্ঘুম রাত পেরিয়ে আসে নতুন ভোর, কিন্তু সেই ভোরও রক্তাক্ত। রক্তের হোলি খেলায় মত্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে কেড়ে নেওয়া হয় শত শত ছাত্র জনতার প্রাণ। 3 আগস্টের সকালটাও তার ব্যতিক্রম নয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবিতে যুদ্ধাবস্থা। ছাত্র জনতার উত্তাল ঢেউ রুখতে স্থানে স্থানে ক্ষণে ক্ষণে পুলিশ, র্যাব, বিজিবির মরণাস্ত্র ব্যবহার, সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সশস্ত্র হামলা। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। জনগণের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে মায়াকান্না শেখ হাসিনার। সমন্বয়কদের জন্য গণভবনের দরজা সব সময় খোলা, সব দাবি পূরণ করা হবে এমন আশ্বাস দিয়ে অপেক্ষায় স্বৈরাচারী প্রধানমন্ত্রী। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু সময় অনেক পেরিয়ে গেছে। ততদিনে রক্তে ভিজে গেছে দেশের প্রতিটি জেলার সবুজ ঘাস। 16 জুন থেকে 1 2 করে সবার মুখে উঠে গেছে এক দফার দাবি, শেখ হাসিনার পদত্যাগ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 16 কোটি মানুষের সেই প্রাণের দাবি ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় অসহযোগ আন্দোলন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করতে 15 দফা নির্দেশনা দেয়া হয় ছাত্রদের পক্ষ থেকে, যার পথ ধরে কেবল 40 ঘন্টার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার। খান আলামিন, RTV। পৃথিবীর সব স্বৈরশাসক মিলে সংগঠন করলে সেই সংগঠনের সভাপতি হতেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার সব অপরাধের নিউক্লিয়াস। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অন্যদিনের মতো হাতে হাতকড়া নেই, মাথায় নেই চিরচেনা হেলমেট, নেই পুলিশ ভেস্টও, কারণ তিনি এখন মামলার প্রধান রাজসাক্ষী। রোববার ট্রাইব্যুনাল 1-এ হয় জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হওয়া খোকন চন্দ্র বর্মন। নৃশংসতার বর্ণনা দিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। এর আগে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হাসিনার গণহত্যা দেখে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরশাসকরাও লজ্জা পাবেন। মিথ্যার বেসাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর PhD করা যায়। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়
সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, পুলিশের গুলিতে নয় বরং ছাত্র জনতার ছোড়া গুলিতেই আহত হয়েছিলেন সাক্ষী। ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে, তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে নাই। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার হবে মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এ মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনগণের উপরে সংগঠিত আক্রমণ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সাভারে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের সাজোয়া যান এপিসির ওপর থেকে ফেলে শিক্ষার্থী আসাবুল ইয়ামিন হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ জেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। শহীদ ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সমুদ্র বন্দরের ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ গড়ার ব্যাপারে বাংলাদেশ নৌবাহিনীকে নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৫ উদ্বোধনকালে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন অংশগ্রহণ করায় নৌবাহিনীর সদস্যদের সাধুবাদ জানান তিনি। নৌবাহিনীর গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও বীরত্বের কথা স্মরণ সহ শান্তিকালীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং জাতীয় প্রয়োজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। গাজীপুর সিটি কর্পোরেশনে ৭,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, ভুয়া টেন্ডার তৈরি ও নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে এই পরিমাণ অর্থ আত্মসাৎ করেন তিনি। এই মামলায় আসামি করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়াকে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। যুদ্ধ বিমান বিধ্বস্তের ১২ দিন পর খুলল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্যাম্পাস খুললেও কোনো ক্লাস হয়নি, নেই আগের মতন সেই হৈহুল্লোড়। চারিদিকে নিস্তব্ধতা। সকালে নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে আসে। বেলা ১১টার দিকে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। পরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শিক্ষকরা। গত ২১শে জুলাই বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় স্কুলটিতে ৩৪ জন নিহত হয়, আহত হয় ১.৫ শতাধিক মানুষ। জানাবো খেলার খবর। অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার মিশনে আজ লাওসে প্রথম দিনের অনুশীলন করল বাংলাদেশ। শনিবার দেশটিতে পা রাখার পরের দিনই অনুশীলনে ঘাম ঝরায় পিটার বাটলারের শিষ্যরা। এইচ গ্রুপের জয়নব সাগরিকাদের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। আগামী ৬ আগস্ট স্বাগতিক লাওসের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপের শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকায় মূল আসরে খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না মেয়েরা। কোচের পরিকল্পনা বাস্তবায়ন করে প্রথম ম্যাচেই জয় পেতে চান অধিনায়ক আফইদা খন্দকার। রাতের সংবাদে পরিণতই মধ্যরাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।